আচ্ছা, আমাদের শুরু করতে হবে। আমি শুরু করছি। যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা, আশা করি স্লাইড, পয়েন্টার এন্ড সাউন্ড সব ঠিক আছে। তো ইন্টারনেট কানেকশন, আমি অটোমেটিক্যালি দুইবার ডিসকানেক্টেড হয়ে গেলাম। হয়তোবা আমার এখানে কোনো সমস্যা। তো এই বিষয়গুলো একটু স্মরণ রেখো, আমি ডিসকানেক্টেড হয়ে গেলে আবার ব্যাক করবো। তো আমরা আমাদের লাস্ট চ্যাপ্টার, এই কোর্সের সিএইচএ 303 ম্যাথস ট্রান্সফার 1, আমরা লাস্ট চ্যাপ্টার হচ্ছে ওয়াশিং এন্ড ব্লিচিং। হ্যাঁ, আমরা ইতিমধ্যে যা যা করেছি অবশ্যই সবগুলো খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে ওয়াশিং এবং ব্লিচিং, ব্লিচিং বিশেষ করে, ওয়াশিং তো কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে ইটস এ কমন কমন প্রসেস বলা যেতে পারে। আহ, আহ, অনেক ক্ষেত্রে এটা থাকে আর কি। তারপর হচ্ছে তোমার মানে ট্রু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ওয়াশিং যেটা আমরা বলি, সেটা। আর লিচিং, সো এটা ওয়ান টাইপ অফ এক্সট্রাকশন তো বলা হয় তাকে। এটার তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অনেক, হ্যাঁ, সাইন্টিফিক অ্যাপ্লিকেশন অনেক লিচিং এর। তো আমরা শুরু করি। এই চ্যাপ্টারের প্রথমে আমরা চ্যাপ্টার অবজেক্টিভটা দেখে নিই, তাহলে আমরা রোড ম্যাপটা ঠিক করি, ডিরেকশন ঠিক করি, তারপরে এগুলা আমরা আস্তে আস্তে ডিটেলিং করব। প্রথমেই এক্সপ্লেন হোয়াট ওয়াশিং ইজ এন্ড অ্যাপ্লাইং দ্য মেকআপ ফিল। মানে ওয়াশিং কি আমরা জানবো, এই প্রসেসটা কি, ফিচার কি, অ্যাপ্লিকেশন কি, নানা ধরনের বিষয়গুলো, লিমিটেশনস কি, সেগুলো দেখবো। এবং আমরা অ্যাপ্লাই দ্য মেকআপ ফিল এন্ড ক্রিমস আর প্রসিডিউরস টু ওয়াশিং প্রবলেম। একইভাবে এটা ইকুইলিব্রিয়াম স্টেজ সেপারেশন। আমাকে যদি প্রসেসটা আমি ডিজাইন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে নাম্বার অফ স্টেজ ক্যালকুলেশনের একটা বিষয় থেকে যায়। তো ওগুলো আমরা ম্যাককেপ ফিল অ্যানালাইসিস এবং গ্রাফিক্যাল ম্যাককেপ ফিল অ্যানালাইসিস এবং অ্যানালিটিক্যাল ক্রিমজার ইকুয়েশন, এগুলো দিয়ে আমরা কিভাবে সলভ করতে পারি সে বিষয়গুলো দেখবো। আর দ্য সেম টাইম সাথে আমাদের থাকবে হচ্ছে লিচিং, এক্সপ্লেন হোয়াট লিচিং ইজ, লিচিং কি, তার ফিচার, লিমিটেশনস, অ্যাপ্লিকেশনস, নানা বিষয়, এবং অ্যাপ্লাই বোথ দ্য ম্যাককেপ-থিয়েল এন্ড ক্রিমজার মেথড টু লিচিং প্রবলেম। লিচিং প্রবলেমকে সলভ করার জন্য মেইনলি নাম্বার অফ স্টেজ, আননোন, ইকুইলিব্রিয়াম, কনসেন্ট্রেশন গুলো কি হবে, সেগুলোর জন্য আমরা ক্রিমজার ইকুয়েশন, অ্যানালিটিক্যাল ক্রিমজার ইকুয়েশন এন্ড ম্যাককেপ-থিয়েল গ্রাফিক্যাল মেথড, সেগুলো অ্যাপ্লাই করব। তো এই হচ্ছে এই চ্যাপ্টার অবজেক্টিভ। আমরা প্রত্যেকটা প্রসেসে যা যা দেখেছি ঠিক একইভাবে ওয়াশিং এবং ইকুয়ালি লিচিং, এই দুটার জন্য আমরা এই বিষয়গুলো দেখব। ওকে, তো আমরা প্রথমে দেখি ওয়াশিং। ওয়াশিং কি, এখানে ওয়াশিং দেখানো আছে, হ্যাঁ। তো সেটা আমরা নিজের মতো করে একটু কিছু বলে নিই, তারপর আমরা লিটারেচার, একবারে লিটারেচারে যেভাবে বলা আছে সেভাবে দেখবো। ওয়াশিং বলতে কি বুঝি আমরা, ধরো সে তুমি যারা তোমাদের বাসা বাড়িতে কনস্ট্রাকশন কাজ দেখেছো, বিল্ডিং কনস্ট্রাকশন, সে ওখানে হচ্ছে যে চিপস গুলো আছে, স্টোন হতে পারে, ব্রিক চিপস হতে পারে, তাই না, দেখেছো। ওগুলো অ্যাপ্লিকেশনের আগে ওই কংক্রিট যে ফর্মুলেশন, এটা ওইটার রেসিপি অনুসারে মিক্সিং এর আগে ওই স্টোন চিপস গুলো কিন্তু কি করে, স্টোন বা ব্রিক চিপস, ওগুলা কোন একটা ইয়ের মধ্যে করে ওগুলা কিন্তু ধুয়ে নেয়। হুম, ঠিক আছে। তো পানিতে ওগুলো একটু ধুয়ে ক্লিন করে ওর মধ্যে যে ডাস্ট, একবারে খুব ছোট 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 যে তোমার পার্টিকেল গুলো আছে, ওগুলো রিমুভ করা হয় এবং ফরেন ম্যাটেরিয়াল গুলোকে রিমুভ করার জন্য ওয়াশ করা হয়। হ্যাঁ, তো দেখবা ওই ওয়াশিং পাত্র থেকে যখন ওই চিপস গুলো, স্টোন চিপস বা ব্রিক চিপস গুলো উঠানো হয়, বিষয়টা কি এরকম, ওখানে কোনো পানি থাকে না? অবশ্যই সেখানে পানি থাকে, কারণ যে স্টোন চিপস গুলো আছে, স্টোন বা ব্রিক চিপস, চিপস গুলোর মাঝে মাঝে ফাঁকা ফাঁকা যে জায়গা ছিল, ওখানে কিন্তু এন্ট্রেন্ড হয়ে কিছু লিকুইড থেকে গিয়েছে, তাই না? তো আমাদের ঠিক একইভাবে আরেকটা বিষয় দেখো। সো আমরা যদি যে সি বিচ বা নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে যেটা বলি, ওখানে কি থাকে, ওখানে লবণাক্ত যদি সিপি ই হয়, তো ওখান থেকে যদি তুমি স্যান্ড নাও, হ্যাঁ, স্যান্ডটা কি পানি দিয়ে ওয়েট থাকে, ভিজা থাকে, বা পানি দিয়ে আস্তে আস্তে ফ্লাডেড হচ্ছে, ওখান থেকে যদি তুমি স্যান্ড নাও, মাটি নাও, হ্যাঁ, বালি নাও, তো কি হচ্ছে, ওটা কি একবার পিওর, ওটা কি পিওর একবার ড্রাই স্যান্ড হয়, নাকি এটা স্যান্ড পার্টিকেলস গুলো আছে, সেই স্যান্ড পার্টিকেলস এর মাঝে মাঝে ছোট ছোট যে ভয়েড স্পেস আছে, সেই ভয়েড স্পেসের মধ্যে কিন্তু ওই পানিও থেকে যায়, তাই না? ঠিক একইভাবে তুমি যদি কিছু মার্বেল, একইভাবে তুমি কিছু মার্বেল পানিতে ছেড়ে দিলাম পরিষ্কার করার জন্য, ছোট ছোট মার্বেল বা বল, ছোট ছোট বল, পলিমার বিটস চিন্তা করো, হ্যাঁ,
গ্লাস বিটস বা পলিমার বিটস তুমি পানিতে ধুচ্ছো, তুমি ওয়াশ করছো, ওখানে ওয়াশ করে উঠালা, হুম প্রসেস করলা, এটা টেকনিক্যালি আমরা বললাম এটাকে হোয়াইট প্রসেসিং এর মধ্যে দিয়ে গেল। তো ওটা কি ওখান থেকে উঠানোর পর সাথে সাথে ওটা কি ফুললি তোমার একবারে ড্রাই থাকে? অফকোর্স নট, কারণ এই পার্টিকেলস গুলা মাঝে ইন্টারস্পেস ভয়েড থাকে এবং সেই ভয়েডের মাঝে সেই লিকুইডটা কিন্তু থেকে যায়। তো আমার উদ্দেশ্য কি, সে তুমি স্যান্ড পার্টিকেল সমুদ্রের পাড়ে যদি তুমি দেখো, স্যান্ডের মাঝে কি থাকে, স্যান্ড গুলা নিয়েছো, তো তার মাঝে স্যান্ড পার্টিকেলের মাঝে মাঝে যে তোমার ভয়েড স্পেস থাকে, সেই ভয়েড স্পেসের মধ্যে এন্ট্রেন্ড হয়ে মানে বন্দি হয়ে ওখানে কিছু কি থেকে যায়, ওয়াটার থেকে যায়। এই ওয়াটারটাকে বলা হয় এন্ট্রেন্ড লিকুইড। দেখো এখানে এন্ট্রেন্ড লিকুইড। ওকে, বিষয়টাকে বুঝতে হবে। তাহলে আমরা টেকনিক্যালি এখন এই যে লিটারেচার যে আমরা সায়েন্টিফিক ইঞ্জিনিয়ারিং ওয়াশিং বলতেছি, ওয়াশিংটা কি তাহলে? তো ওয়াশিংটা হচ্ছে কোন সলিড পার্টিকেলস কোন ওয়েট প্রসেসের মধ্যে প্রসেসিং এর মধ্যে দিয়ে যাওয়ার ফলে তার মধ্যে ধরো কিছু লিকুইড, তার মধ্যে কিছু লিকুইড এন্ট্রেন্ড হয়ে থাকে। এটাকে বলা হয় এন্ট্রেন্ড লিকুইড। ওয়াশিং এর উদ্দেশ্য হচ্ছে সেই এন্ট্রেন্ড লিকুইডের মধ্যে এক বা একাধিক সলিউট, যদি ওখানে কিছু সলিউট সে তুমি যদি স্যান্ডের কথা চিন্তা করো, আমরা সমুদ্রের পাড় থেকে কিছু বালি নিলাম, স্যান্ড নিলাম, এবং সেখানে স্যান্ডের মাঝে মাঝে পানি আসতো অবশ্যই, সেই পানির মধ্যে কি আবার আছে, সল্ট আছে। তাহলে এই সল্টটা হচ্ছে কিন্তু সলিউট। তো এই যে আমরা টেকনিক্যালি বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট থেকে যে ওয়াশিং করাচ্ছি বা কথা বলছি যেটা, সেটা মূলত কিন্তু উদ্দেশ্য হচ্ছে টু সেপারেট অর টু এলিমিনেট অর টু রিমুভ, হ্যাঁ রিমুভ বলো, ওখান থেকে সরাই দূর সরে দেওয়া, রিমুভ solute entrant in solute captured in entrant liquid। ওই যে সলিড পার্টিকেলস তার মাঝে মাঝে যে ভয়েড স্পেস ছিল, সেই ভয়েড স্পেসের মধ্যে যে হোয়াইট প্রসেসিং এর কারণে যে লিকুইড থেকে গেল, সেটাকে আমরা এন্ট্রেন্ট লিকুইড বললাম। সেই এন্ট্রেন্ট লিকুইডের মধ্যে বিদ্যমান যে সলিউট আছে, সেই সলিউটকে রিমুভ করার উদ্দেশ্য হচ্ছে তোমার এই ওয়াশিং। আমরা অন্য একটা লিকার সেকেন্ড ফেজ দিয়ে ওখান থেকে ওয়াশ করে নিয়ে আসবো, এটা হচ্ছে ওয়াশিং। হ্যাঁ, তাহলে দেখো আরেকটা বলি এখানে, আচ্ছা ওইটা কথার প্রসঙ্গে আমি আসতেছি, আর অনেক কিছু আসবে সেটা পরে বলতেছি। তো এই হচ্ছে তোমার কিন্তু ওয়াশিং। তাহলে ওয়াশিং কোন সলিড পার্টিকেল ওয়েট প্রসেসিং এর মধ্যে দিয়ে যাওয়ার পরে উঠানোর পর তার মধ্যে কিন্তু যে ইন্টার স্পেস ভয়েড স্পেস আছে, তার মধ্যে কিছু লিকুইড থেকে যায়, সেই লিকুইডকে বলছি আমরা এন্ট্রেন্ড। এন্ট্রেন্ড সলিড দ্বারা এন্ট্রেন্ড লিকুইড। সেই লিকুইডের মধ্যে বিদ্যমান সলিউট, সে সল্ট, ওখানে সমুদ্রের পাড় থেকে যে মাটি নিচ্ছে সেটা হচ্ছে সল্ট। সেই সল্ট বা সলিউটকে রিমুভ করা হয় এই ওয়াশিং এর মাধ্যমে। হ্যাঁ, তো আমরা তার ডেফিনেশনটা দেখি। when solid particles are being processed in liquid salaries, that is called white processing, WET, white processing, the solids entrain, solid গুলো entrain liquid with them, তার ইন্টারস্পেস যে ভয়েড ছিল সেখানে। the removal of any solute from contained in this entrained liquid, এই যে লিকুইডকে এন্ট্রেন করলো, is called washing। তাহলে আমরা ওয়াশিং এর মাধ্যমে solute to remove solute from entrained liquid। entrained লিকুইডটা কি? the liquid entrained by solid particles। solid পার্টিকেলের হোয়াইট প্রসেসিং এর ফলে তার নিজস্ব প্রাথমিক অবস্থায় ওখানে যে লিকুইডটাকে ধারণ করে। ওকে, এই হচ্ছে ওয়াশিং। তাহলে আমরা স্কেমেটিকটা একটু দেখে নিই, মূল নীতিটা কি হবে। তুমি এখানে ফিড দিচ্ছ, এই ফিডের মধ্যে কি আছে? ফিডের মধ্যে সলিড আছে মেইনলি, তার মধ্যে এন্ট্রেন্ড লিকুইড আছে, সেই এন্ট্রেন্ড লিকুইডের মধ্যে সলিউট আছে। তাহলে আমরা কি দিলাম এখানে? ফিড দিলাম, ফিড দিলাম, দ্যাট ইজ সলিড প্লাস এন্ট্রেন্ড লিকুইডের যে অ্যাসেম্বলটা সেখানে দিলাম।
সে চিপস, স্টোন চিপস বা স্যান্ড এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা কি দিতে হবে, ওয়াশিং লিকার দিতে হবে, হ্যাঁ, যেটা ওয়াশ করে ওই সলিউটকে রিমুভ করে নিয়ে যাবে এখান থেকে। ওয়াশিং লিকার, তো ওয়াশিং এর ক্ষেত্রে ওয়াশিং লিকার মেইনলি ওয়াটার, ওয়াটার বাই ডিফল্ট। তাহলে আমরা এখানে ওয়াটার দিলাম অ্যাজ এ ওয়াশিং লিকার। মিক্সিং করো, একবারে হাইলি মিক্সিং করো। হাইলি মিক্সিং এর বলে ওই পার্টিকেলস গুলো, সলিড পার্টিকেলস গুলো তো ডিসপ্লেসড হয়ে যাবে, দূরে দূরে সরে যাবে, এবং তার মধ্যকার যে এন্ট্রেন্ট লিকুইডটা এই ওয়াশিং লিকারের কন্টাক্টে আসবে, মিশবে মিশবে মিশবে, মিশে মিশে ওখান থেকে কি হবে, তোমার ওই যে সলিউটটা ছিল এন্ট্রেন্ট লিকুইডের, সেই সলিউটটা তোমার এই ওয়াশিং লিকারে চলে যাবে। হ্যাঁ, এখানে এজিটেশন হবে যাতে করে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কি, ধরো ওখানে চলে গেল, এখন এটা সেটেল করতে দাও। সেটেল করতে দিলে এই যে নিচে সলিডটা নিচে জমা হবে, সলিড প্লাস এন্ট্রেন্ট লিকুইড, কিছু পরিমাণ তো অবশ্যই লিকুইড সেখানে থাকবে, সেই লিকুইডের মধ্যে কিছু সলিউটও থাকতে পারে আবার। আর উপরে থাকবে কি, উপরে ক্লিন, ক্লিন ওভারফ্লো, এটাকে ওভারফ্লো আমরা বলবো, সেই ওয়াশিং লিকার প্লাস সলিউট। ওখানে কিন্তু সলিডও থাকছে না, আমরা ধরে নিচ্ছি এন্ট্রেন্ট লিকুইডও থাকছে না, ওখানে থাকবে হচ্ছে ওয়াশিং লিকার আর থাকবে কি সলিউট। ওকে, আর এই যে আন্ডারফ্লো বলতেছে, তাহলে উপরে যে অংশটা, তখন আমরা এটাকে আলাদা করে নেব, ওভারফ্লো, এই ও দিয়ে বলছি ওভারফ্লো। তো ওভারফ্লোর মধ্যে কি, এই যে ওয়াশিং লিকার দিয়েছে মেইনলি, ওয়াশিং লিকার প্লাস যদি কিছু এন্ট্রেন্ট লিকুইড আসে, প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে তোমার সলিউট। এখানে কিন্তু আর সলিড থাকবে না, হ্যাঁ, সলিড থাকবে, সলিড গুলো নিচে থাকবে। এগুলো কেন সলিড আমরা ধরে নিচ্ছি, এটা স্বার্থে ধরে নিচ্ছি, একটা একটা তোমার রিজনেবল ওয়েতে সলিউশন করার সুবিধার্থে আমরা এটা ধরে নিচ্ছি। ওকে, আর এই যে আন্ডারফ্লো, তাহলে ওভারফ্লোতে কি থাকছে, ওয়াশিং লিকুইড প্লাস ওয়াশিং লিকার প্লাস হচ্ছে সলিউট, আর নিচে কি থাকছে, সলিড প্লাস তার মধ্যে বয়েড স্পেস আছে, তার মধ্যে এন্ট্রেন্ট লিকুইড, তার মধ্যে কিছু পরিমাণে সলিড থেকেই যাবে, আবার সেটা পরবর্তী স্টেজে যাবে। তাহলে দেখো, একইভাবে কিন্তু আমরা এটাকে একটা ইকুইলিব্রিয়াম স্টেজ চিন্তা করব, কারণ আমরা এখানে মিক্সিং করছি এক দুটা ফেজ, হ্যাঁ, সে একটা ফিড দিচ্ছি আর একটা ওয়াশিং লিকার দিচ্ছি, মিক্সিং হচ্ছে, মিক্সিং হয়ে অ্যালাউ করলাম টু ইকুইলিব্রিয়েট, তারপর হচ্ছে এটা সেটেলিং হচ্ছে, এই হচ্ছে ওয়াশিং। তো আমরা যদি এটাকে আমরা আবার এই সেকেন্ড স্টেপে গেল, এখান থেকে যে আন্ডারফ্লো যাচ্ছে, এটা সেকেন্ড স্টেজের মিক্সারের মধ্যে ফিড দিলা, আবার সেকেন্ড স্টেজে আরেকটা ওয়াশিং লিকার আসলো, মিক্সিং হচ্ছে, মিক্সিং হচ্ছে, ট্রান্সফার ওয়াশিং হচ্ছে, তারপর হচ্ছে আবার এটাকে সেটেলিং এর জন্য ওভারফ্লো, আন্ডারফ্লো। ওকে, আমরা এই ফার্স্ট স্টেজ, তো একটা স্টেজ মিক্সার সেটেলার মিলে একটা স্টেজ, সেকেন্ড স্টেজ মিক্সার সেটেলার মিলে সেকেন্ড স্টেজ। ওকে, এরকম করে অনেকগুলো মিক্সিং স্টেজ আমরা রাখতেই পারি। সো এই হচ্ছে তোমার, আমরা একটা কাউন্টার কারেন্ট ওয়াশিং, ওয়াশিং ক্যাসকেড। ওকে, সো এই দিচ্ছে তোমার আন্ডারফ্লো ফিড দিচ্ছ, এখান থেকে তোমার ওভারফ্লো হিসেবে তোমার উপর দিয়ে কি দিচ্ছে, উপর দিকে হচ্ছে তোমার ওয়াশিং লিকার দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে তোমার কাউন্টার কারেন্ট ইন্টিমেট কন্ট্যাক্ট ওয়াশিং, আলটিমেটলি আমরা এই হচ্ছে পাচ্ছি কি ফাইনাল ওভারফ্লো, এই হচ্ছে তোমার ফাইনাল ফিড। ওকে, আন্ডারফ্লো। ওকে, আচ্ছা, তো আমরা এখানে মূলত খুব সংক্ষিপ্ত ভাবে এই ওয়াশিংটা দেখলাম, এখন আমরা বিস্তারিত আরো কিছু ফিচার দেখি। তো টু বি স্পেসিফিক, কনসিডার এন অপারেশন দ্যাট মাইন্স স্যান্ড ফ্রম ওশান, এই যে একই অলরেডি আমি বলে ফেলেছি। যেমন আমরা যে একটা অপারেশন চিন্তা করবো, আমরা মাইন করতেছি একটা নদী, সমুদ্রের পাড় থেকে, সি বিচ থেকে আমরা স্যান্ড স্যান্ড মাইনিং করতেছি। ওই যে তোমার স্যান্ড গুলো আসবে, সেই স্যান্ডের সাথে কি থাকবে, স্যান্ডের সাথে যে তোমার ইন্টারস্পেস ভয়েড আছে, ওখানে এন্ট্রেন্ট লিকুইড থাকবে। সো এন্ট্রেন্ট লিকুইডের মধ্যে কিছু সল্ট থাকবে। হ্যাঁ, তো ওয়াশিং হচ্ছে ওই সল্টকে রিমুভ করা হয় একটা ওয়াশিং লিকার, এবং ওয়াশিং লিকার হচ্ছে মেইনলি ইউজ হবে হচ্ছে তোমার ওয়াটার। Washing is done by mixing solid, এই যে sand and wash liquor, ওকে, ওয়াটার, এটা সবসময় এটা ভিন্ন ভিন্ন হতে পারে। সো এটা কিন্তু ওয়াশ লিকারটা ওয়াটারে আমরা ইউজ করি, টুগেদার ইন এ মিক্সার, একটা মিক্সারে মিক্স করব, তারপর স্যান্ড ইট দ্য মিক্সার টু এ সেটেলার অফ থিকনেস, আলাদা করার জন্য। ওকে, আচ্ছা, থার্ড কি, the solid and entrained underflow liquid exit from the bottom of the settler. ওকে, ফাইন, স্যাটেলাইট বটম থেকে আমরা কি পাচ্ছি, সলিড এবং এন্ট্রেন্ট লিকুইড আন্ডারফ্লো। ওকে,
আচ্ছা, and clear overflow without solid is removed from the top. ক্লিয়ার ওভারফ্লো, ওখানে ওয়াশ লিকার থাকবে, আর কি থাকবে, ওখানে সলিউট থাকবে, আর কি থাকবে না, সলিড থাকবে না, কারণ সলিড তার গ্রেভিটির কারণে নিচের দিকে পড়ে যাবে। ইন ওয়াশিং solute salt is not held up or attached to the inner solid. এখানে দেখো গুরুত্বপূর্ণ একটা কথা, যেই বিষয়টা, যেই ফিচারটার মাধ্যমে আমরা ওয়াশিং কে সেপারেট করতে পারি ফ্রম ব্লিচিং। ওয়াশিং ডিফার্স ফ্রম ব্লিচিং এট দিস পয়েন্ট। ওকে, এখন দেখো আমাদের কি সলিড, সলিডের মধ্যে ইন্টারস্পেস স্পেস আছে, সেই স্পেসের মধ্যে এনট্রেন্ড লিকুইড আছে, ওই লিকুইডটা এন্ট্রেড হয় সলিড দ্বারা। ওকে, আর এন্ট্রেন্ড লিকুইডের মধ্যে যে সলিডটা আছে ওয়াশিং প্রসেসের জন্য, ওয়াশিং প্রসেসটা অ্যাপ্লিকেবল তখন হবে যখন ওই সলিউটটা ইজ নট কেমিক্যালি অ্যাটাচ টু দা যে ক্যারিয়ার সলিড, সেই সলিডের সাথে কোনো কেমিক্যালি বা ফিজিক্যালি অ্যাটাচ থাকবে না সলিউটটা। হ্যাঁ, ব্লিচিং এ কিন্তু ভিন্ন বিষয়, এখানে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বুঝো। তাহলে প্রথম সলিডের মধ্যে ইন্টারস্পেস লিকুইড স্পেস আছে, সেই স্পেসে লিকুইড এন্ট্রেড হচ্ছে সলিড দ্বারা, লিকুইডটা এন্ট্রেড হচ্ছে সলিড দ্বারা। ওকে, এখন এই এন্ট্রেড লিকুইডের মধ্যে কিছু সলিউট সাথে থেকে যাচ্ছে, সেই সলিউটের সাথে কিন্তু ক্যারিয়ার যে মেইন স্ট্রাকচার সলিড, এই সলিডের কোনো সম্পর্ক নাই, এটা কোনো কেমিক্যালি অ্যাটাচ না, এটা হচ্ছে একটা ফিজিক্যালি, এটা মনে করতে পারো এটা ফ্রি আছে, ফ্রি আছে। এটা যদি ওয়াশিং কোন একটা লিকার দিয়ে একটু ফোর্স করো, ওটার সাথে চলে আসবে সে ছুটে ওখান থেকে। হ্যাঁ, তো এটা বলা হচ্ছে ইনার্জি সলিড। এই যে এখানে the solute is not held up or attached to the inner solid. inner solid কোনটা, ওই যে সলিড গুলো, হ্যাঁ, স্যান্ড পার্টিকেলস গুলো। the salt is assumed to be at the same concentration, আর একটা বিষয় খুব ভালো বলেছে, salt is assumed to be same concentration in the underflow liquid as in the overflow. তাহলে সল্ট দেখো, প্রথম তুমি ওটা মিক্সিং করলা, মিক্সিং করে ইউ আর অ্যালাউইং দ্য সিস্টেম টু ইকুইলিব্রিয়েট। হ্যাঁ, তখন ইকুইলিব্রিয়াম হয়ে গেল, আলাদা হয়ে যাবে। এখন যে একটা ওভারফ্লো আর আন্ডারফ্লো হলো, সলিড কনসেন্ট্রেশন ইন ওভারফ্লো লিকুইড ইজ সেম ইন সলিড কনসেন্ট্রেশন ইন আন্ডারফ্লো লিকুইড। তাহলে আন্ডারফ্লোর মধ্যে কিন্তু আমরা ধরতেছি আন্ডারফ্লোর মধ্যে সলিড, মেইন সলিড থাকবে, তারপরে এন্ট্রেন্ড লিকুইড থাকবে, তারপরে হচ্ছে ওখানে কিছু সলিডও থেকে যাবে। এটা এই কারণে বারবার কয়েকটা স্টেজের মধ্যে দিয়ে যে এটা কমাতে হয়। তো ওকে, এবং ওইটা ইকুইলিব্রিয়াম স্টেজ, এবং ইকুইলিব্রিয়ামে দেখো গুরুত্বপূর্ণ কথা কিন্তু ওভারফ্লো এবং আন্ডারফ্লো তে কনসেন্ট্রেশন সেম, তাহলে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটা কি, y equal to x simply. Okay, equilibrium relationship for washing is y equal to x. Okay, আচ্ছা, তো thus it can be removed by displacing it with clear water. হ্যাঁ, তো এর মধ্যে থাকবে, এটাকে আবার আমরা ই করব, ফার্দার আমরা আরেকটা ক্লিয়ার ওয়াটারের মধ্যে দিয়ে এই করব। হ্যাঁ, আচ্ছা, the separation can be done in a single stage, cross flow, counter current cascade. Counter current cascade বেশি ইউজ হয়। A variety of different equipment have been developed for washing and bleaching, which uses essentially the same equipment. Okay, তাহলে নানা ধরনের এই তোমার আমরা যে এর আগে এক্সট্রাকশন করেছি, ওখানে কিন্তু নানা ধরনের এই ভেরিয়েটি অফ ডিজাইন ছিল, তাই না? এখানে কিন্তু এই নাম্বার অফ এই সেভারাল নাম্বার অফ ডিজাইন এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন ওয়াশিং এর একটু আরো ইন ডেপথ এই বিষয়গুলো দেখি। The equilibrium condition for a washer is that solute concentration is the same in both the underflow and overflow liquid stream. একবার স্পেসিফিক্যালি বলে দিয়েছে। হ্যাঁ, এই যে প্রত্যেক স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম, একটা ওভারফ্লো যাচ্ছে আর নিচ দিয়ে আন্ডারফ্লো যাচ্ছে, দুইটার মধ্যে সলিড কনসেন্ট্রেশন সেম থাকবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি তো ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ y equal to x. ওকে, y equal to x, y কি, concentration of solute in clear overflow, concentration of solute in underflow, হ্যাঁ, bottom underflow liquid. ওকে, আচ্ছা, y mass fraction overflow, x mass fraction solute। আমরা এখানে যেহেতু সলিড নিয়ে ডিল করতেছি, এগুলোকে আমরা
এখানে সাধারণত ম্যাস ইউনিটে রিপ্রেজেন্ট করবে। এখন এই হচ্ছে তোমার কাউন্টার কারেন্ট ক্যাসকেড। আমি যদি একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স করি উইথ রেসপেক্ট টু দিস স্টেজ, তাহলে আমার এই ইকুয়েশনটা চলে আসবে। ওকে, ও ওভারফ্লো ইন ম্যাস ইউনিট, ইউ আন্ডারফ্লো ইন ম্যাস ইউনিট। এটাকে যদি একটু আমি রিঅ্যারেঞ্জ করি, দেখো এই হচ্ছে ইট ইজ গিভিং ইউ দিস অপারেটিং লাইন, ঠিক আগের মতো। হ্যাঁ, এখন এই যে 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 এগুলা যদি এই যে এই দুটো যদি এগুলো যদি কনস্ট্যান্ট রাখতে পারি, স্লোপ কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে এই লাইনটা অবশ্যই কি হয়ে যাবে, লিনিয়ার হয়ে যাবে অপারেটিং লাইন, এবং আমরা ম্যাককেপথিয়ালটা অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমি কি দেখাতে চাচ্ছি দেখো, ওয়াই জে প্লাস ওয়ান আর হচ্ছে এক্স জে, দ্যাট ইজ এই একইভাবে আমরা ডিস্টিলেশন অ্যাবজর্পশন স্ট্রিপিং এ যেটা দেখেছিলাম, অপারেটিং লাইন ইজ কানেক্টিং জে প্লাস ওয়ান জে, দ্যাট ইজ এই পাসিং স্ট্রিমকে। ঠিক আছে, এই যে পাসিং স্ট্রিম যাচ্ছে, সো এটা এক্স, এটা আর জে প্লাস ওয়ান, এই জে প্লাস ওয়ান। ওকে, তাহলে সেম এজ ডিস্টিলেশন অ্যাবজর্পশন স্ট্রিপিং, the operating line is connecting the concentration of passing stream, এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি u by o, that is the slope, আমরা যদি if we can keep it constant, okay, this line will become linear, straight, and McCabe can be applied. ওকে, তাহলে আমরা এখানে তার কি দেখতে পেলাম, আমরা অপারেটিং লাইন পর্যন্ত দেখতে পেলাম এখানে। এখন দেখো তোমার এখানে কিন্তু ফার্দার কিভাবে তুমি এগুলোকে কনস্ট্যান্ট, হাউ ইউ ক্যান, মেইন থিং ইজ ইউ নাও নিড টু মেক ইট কনস্ট্যান্ট, হাউ উই ক্যান ডু ইট। ওকে, লেটস সি। ফাইনালি কেজি এই যে আন্ডারফ্লো লিকুইডটা কি, আমাকে আন্ডারফ্লো লিকুইড এর কনস্ট্যান্ট কিনা আমরা চিন্তা করে দেখি। আগে আন্ডারফ্লো লিকুইডটা কি এটা দেখে নিই। ইউজে মানে কি, যে তম স্টেজ থেকে যে আন্ডারফ্লো লিকুইড যেটা যাচ্ছে, আন্ডারফ্লো লিকুইড কিন্তু এটা কিন্তু ফুল সলিড প্লাস লিকুইড না, শুধু আন্ডারফ্লো লিকুইড মানে কি এনট্রেন লিকুইড। হ্যাঁ, ওটাকে আন্ডারফ্লো বলতেছি, ওখানে তো টোটাল কিছু আছে ওখানে, কিন্তু এখানে ইউ বলতে বোঝাচ্ছে হচ্ছে সলিড তো আছে, সলিড বাদে যে ওখানে লিকুইডটা, সেই লিকুইড ফ্লুইড, লিকুইডের মধ্যে তো অবশ্যই কিছু সলিড থাকতেই পারে, তাই না? আচ্ছা, তো আমরা দেখো এই ফ্লোটারটা কি হয়, যদি আমরা যদি ফুল সলিডটা চিন্তা করি, ফুল সলিডের মধ্যে বয়েড স্পেস আছে, সেই বয়েড স্পেসের মধ্যে কি আছে, লিকুইড আছে, এনট্রেন লিকুইড, সেই এনট্রেন লিকুইডের মধ্যে সলিড আছে। এখন আমরা চাচ্ছি এনট্রেন আন্ডারফ্লোর সাথে এনট্রেন লিকুইডের, আন্ডারফ্লো এনট্রেন লিকুইডের ফ্লো রেটটা আমরা বের করতে চাচ্ছি, আন্ডারফ্লো এনট্রেন লিকুইডের ফ্লো রেট। তাহলে আমরা কি দেখতে পাই, দেখো যদি মূল যদি 1 হয়, সে এই হচ্ছে টোটাল ভলিউম যদি 1 হয়, তার ভয়েড ফ্র্যাকশন কি, এটা কি, এই যে এপসিলন, এই এপসিলন কি ভয়েড ফ্র্যাকশন, দ্যাট ইজ যদি তোমার 1 ইউনিট ভলিউম হয়, তার মধ্যে হচ্ছে এই যে এপসিলন হচ্ছে ভয়েড স্পেস, আর দ্যাট ইজ এই ভয়েড স্পেসের মধ্যে তো এনট্রেন লিকুইড থাকবে। তাহলে আমি যদি 1 ইউনিট ভলিউম চিন্তা করি, ভলিউম, তার মধ্যে সলিড কতটুকু, 1 মাইনাস এপসিলন ভলিউমের, সলিডের ভলিউম, আর হচ্ছে লিকুইড এনট্রেন লিকুইডের ভলিউম কত, এপসিলন। ওকে, এখন যদি তুমি এনট্রেন লিকুইডের ডেনসিটি জানো রো এফ, তাহলে মাল্টিপ্লাই করলাম ভলিউম ইনটু ডেনসিটি ম্যাস, এটা কি হলো, ম্যাস অফ কার, এটা হচ্ছে ম্যাস অফ লিকুইড, এনট্রেন লিকুইডের। আর এখানে কি 1 মাইনাস এপসিলন মানে কি, ভলিউম অফ সলিড, যেটা পিওর সলিড, যেটা ক্যারিয়ার সলিড, মাল্টিপ্লাইড বাই রো এস, সেই সলিডের যে ইন্ট্রিনসিক যে তোমার ডেনসিটি, সেই ডেনসিটি, অরিজিনাল ডেনসিটি, ভলিউম ইনটু ডেনসিটি তার ম্যাস। তাহলে আমরা উপরে বলতে কি পারে, একক 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 পরিমাণ টোটাল ভলিউমের জন্য, একক পরিমাণ টোটাল ভলিউমের জন্য, টোটাল ভলিউম বা 1 মাইনাস, দেখো একক পরিমাণ টোটাল ভলিউম বা 1 মাইনাস এপসিলন পরিমাণ ড্রাই সলিডের সাথে এতটুকু, কি আছে, এনট্রেন লিকুইড আছে, এতটুকু যদি এই যে 1 মাইনাস এপসিলন মাল্টিপ্লাইড বাই রো এস, এই ম্যাসের ড্রাই সলিডের সাথে
এই মেসের আন্ডারফ্লো লিকুইড আছে, এন্ট্রেন্ট লিকুইড, আন্ডারফ্লো এন্ট্রেন্ট লিকুইড, পুরো কথাটা বলতে হবে। শুধু আন্ডারফ্লো বললে কিন্তু পুরোটা সম্পূর্ণটা বোঝাবে তোমার ইনক্লুডিং সলিড। তো আন্ডারফ্লো এন্ট্রেন্ট লিকুইড মানে টোটাল মিক্সচারটার মধ্যে তোমার ওই সলিডটাকে বাদে বাকিটা যেটা। তাহলে আমরা অনেক সময় যদি আমরা জেনে থাকি একটা সিস্টেমের মধ্যে রেড ড্রাই সলিড কতটুকু আছে, তাহলে আমরা রেড ড্রাই সলিড এটা আমরা অনেক সময় জানি। তাহলে আমরা যদি এটা জানি, ফার্দার কিছু বিষয় জেনে আমরা ওখান থেকে কিন্তু উই ক্যান ডিটারমিন দা কেজি ফ্লো রেট, মাস ফ্লো রেট অফ আন্ডারফ্লো এন্ট্রেন্ট লিকুইডের, এইভাবে এই রিলেশন দিয়ে, তাই না? এটা তো জাস্ট নর্মাল ম্যাথমেটিক্স। ওকে, ওয়ান টোটাল ভলিউম 1 মাইনাস ই, এটা হচ্ছে ভলিউম অফ সলিড যেটা নন ভয়েড স্পেস, ইনটু যেটা তো সলিড মাল্টিপ্লাইড বাই তার ডেনসিটি দ্যাট ইজ মাস, আর উপর হচ্ছে ভয়েড স্পেসের মাস ভলিউম মাল্টিপ্লাইড বাই ভয়েড স্পেসের ডেনসিটি দ্যাট ইজ ভয়েড স্পেসের মাস, দ্যাট ইজ আন্ডারফ্লো এন্ট্রেন্ট লিকুইডের মাস। ওকে, সো এইভাবে তুমি যদি ধরো এখান থেকে ইউ যে তম স্টেজ থেকে তুমি যে আন্ডারফ্লোটা যাচ্ছে, আন্ডারফ্লো এন্ট্রেন্ট লিকুইড, তার ফ্লো রেট হচ্ছে এটা। এখন আমি যদি ম্যাককেপ-সেল অ্যানালাইসিসের স্লোপকে কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে এই যে ইউটাও কনস্ট্যান্ট রাখতে হবে, প্রত্যেক স্টেজে ইউ জে ইকুয়াল টু ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখতে হবে। আবার ওকেও ওভারফ্লো যেটা, ওভারফ্লোকেও কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে আমি স্লোপকে কনস্ট্যান্ট পেতে পারি। তাহলে ইউ জে এখানে কিন্তু নট এ সিঙ্গেল টার্ম, এখান থেকে অনেক কিছু আছে। রেড ড্রাই সলিড এটার উপর ডিপেন্ড করবে, ড্রাই সলিডের ফ্লো রেটের উপর ডিপেন্ড করবে। আন্ডারফ্লোতে স্টেজ বাই স্টেজ যদি এই ড্রাই সলিড চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? ভয়েড স্পেসের উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে তোমার স্লোপ অফ এন্ট্রেন্ট লিকুইড সরি, তোমার ডেনসিটি অফ এন্ট্রেন্ট লিকুইডের উপর ডিপেন্ড করবে, আবার ডেনসিটি অফ সলিডের উপর ডিপেন্ড করবে। এপসিলন, রো এফ, রো এস, তারপর এই ড্রাই সলিড রেট, হ্যাঁ, এইগুলা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তুমি কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি এটাকে কনস্ট্যান্ট রাখতে চাও, তাহলে আমাদের চিন্তা থাকতে হবে যে আমরা এইটা 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 সবগুলাকে কনস্ট্যান্ট রাখবো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে কনস্ট্যান্ট রাখবো। সো এটার অ্যাসেম্বল, হ্যাঁ, এটা কনস্ট্যান্ট থেকে যাবে। ওকে, এখন দেখো ইফ দ্য সলিড রেট এটা এপসিলন, এটা রো এফ দিস ওয়ান, রো এফ, রো এস দিস ওয়ান আর অল কনস্ট্যান্ট, দেন ইউ জে equal to constant. If u is constant, then an overflow mass balance, আমি যদি একটা ওভারঅল mass balance করি, u constant থাকলে অবশ্যই তোমার ওভারফ্লোটাও কনস্ট্যান্ট হয়ে যাবে, must be constant. Thus to have constant flow rates we assume, আমি যদি u কে entrained underflow rate আর হচ্ছে ওভারফ্লো রেট b কে কনস্ট্যান্ট, ও কে কনস্ট্যান্ট পেতে চাই, তাহলে আমাকে এই তিনটা কনস্ট্যান্ট রাখতে হবে। এখন দেখি আমরা কিভাবে কনস্ট্যান্ট রাখতে পারি। ওকে, নো সলিড, আমাদের এখন এই হচ্ছে ফান্ডামেন্টাল তিনটা। আমরা কিন্তু অনেক সময় জিজ্ঞেস ওয়াশিং মেশিন এর জন্য ফান্ডামেন্টাল তিনটা, ওয়াশিং এর জন্য ফান্ডামেন্টাল তিনটা অ্যাজাম্পশন দরকার হয়, সেগুলো কি লিখতে বলি, অনেক সময় জানতে চাই। ফার্স্ট ওয়ান হচ্ছে, আমি যদি এই যে সলিড রেট, ড্রাই সলিড রেট কে কনস্ট্যান্ট রাখতে চাও, তাহলে কি তুমি ইনিশিয়ালি যতটুকু দিছো সম্পূর্ণটাই প্রত্যেকটা আন্ডারফ্লোতে থাকতে হবে। তাহলে কি হবে, নো সলিড ইন ওভারফ্লো, ওভারফ্লোতে যেটা চলে যাচ্ছে, হ্যাঁ, লিকুইডের সাথে, ওয়াশিং লিকারের সাথে, ওখানে কোনো সলিড যেতে পারবে না। যদি যে চলে যায় তাহলে তো কনস্ট্যান্ট থাকবে না। হ্যাঁ, লিকুইডটা তো সবসময় ইউ সাপোজ টু বি সলিড, সাপোজ টু বি ইন দ্য আন্ডারফ্লো লিকুইড, তাই না? তো আমরা ধরে নিচ্ছি নো সলিডস ইন দ্য ওভারফ্লো, থাকবে না। Again, and solids do not dissolve, সে যদি সলিডটা এরকম হয়, তুমি যে ওয়াশিং লিকার দিয়েছো তার মধ্যে ডিজলভ হয়ে গেছে, তাহলে কি থ্রু আউট দ্য হোল প্রসেস বা স্টেজ টু স্টেজ, সবগুলো স্টেজের জন্য তুমি কি সলিডকে কনস্ট্যান্ট পাবা না। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি নো সলিডস ইন ওভারফ্লো, কারণ ওভারফ্লো তো ডিসচার্জ হয়ে যাচ্ছে। আর হচ্ছে সলিডস ডু নট ডিজলভ, সলিডগুলো ডিজলভ হবে না। হ্যাঁ, দিস এনশিওর দ্যাট solid overflow must be, solid flow rate must be constant. Okay,
তাহলে সলিড তো আর উপরে যাচ্ছে না, তাহলে সম্পূর্ণটা আন্ডার ফ্লো লিকুইডের মধ্যে থাকবে এবং এটা কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা ডিজলভ হয়ে বেনিশ হয়ে যাচ্ছে না, আর এটা হচ্ছে তোমার ওভারফ্লোতে চলে যাচ্ছে না। ওকে, তাহলে আমরা নো সলিড ইন ওভারফ্লো এন্ড সলিড ডু নট ডিজলভ, সলিড ডু নট ডিজলভ, এই 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 কমপ্লিট স্টেটমেন্টের মাধ্যমে, অ্যাজাম্পশনটার মাধ্যমে আমরা এইটাকে ফিক্স করে দিতে পারি। ওকে, সেকেন্ড ওয়ান, rho f, that is the density of entrained liquid in underflow. Okay, rho s, the original pure the density of solid. ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি সলিডের ডেনসিটি কনস্ট্যান্ট। ওকে ফাইন, এটা সমস্যা না, কিন্তু ক্যান ইউ, এটা কি কনস্ট্যান্ট তুমি চিন্তা করতে পারো? কারণ এটা কি, এটা হচ্ছে এনট্রেন্ড লিকুইড। এই এনট্রেন্ড লিকুইডের মধ্যে কি আছে? লিকুইড প্লাস সলিড, সলিউট, তাই না? তুমি যত স্টেজ দিয়ে যাচ্ছ আস্তে আস্তে কিন্তু ওই এনট্রেন্ড লিকুইডের মধ্যে সলিউটের পরিমাণটা কমে যাচ্ছে, তাই না? তাহলে ওখানকার ডেনসিটিটা ফুল, কারণ ওখানে তো কি আছে, লিকুইড আছে, এনট্রেন্ড লিকুইড আর হচ্ছে সলিউট, ওখানকার ডেনসিটি লিকুইড এবং সলিউট দুটোর উপরে ডিপেন্ড করবে, আর সলিউটটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি এটা কনস্ট্যান্ট থাকবে সবসময়? বাট আমাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে, এটা সম্ভব কনস্ট্যান্ট আমরা অ্যাপ্রক্সিমেটলি চিন্তা করতে পারি যদি ইন ওভারঅল প্রসেসের মধ্যে সলিড কনসেন্ট্রেশনটা খুব কম থাকে, এটা সেলফ কম এবং চলে যাচ্ছে, কমে চলে যায়, তার ভ্যালুটা তো সেলফ কমই থাকছে, তাহলে তাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে এই রো এফ কে কনস্ট্যান্ট চিন্তা করতে পারি। তাহলে দেখো ওয়াশিং প্রসেস চিন্তা করলে কিন্তু ইট ইজ এ ভেরি ডাইলিউট সলিউশন চিন্তা করলে হয়, এটা যদি সলিউটের একটা সলিউশন চিন্তা করো, সো দিস ইজ এ ডাইলিউট সলিউশন। তো এই জন্য কিন্তু আমরা ওয়াশিং এর জন্য অনেক সময় কোনো অ্যানালিসিস ছাড়াই কিন্তু আমরা এটাকে ক্রিমজার ইকুয়েশন ইউজ করে ফেলি, কারণ ক্রিমজার ইকুয়েশনের জন্য লো একটা হচ্ছে লো কনসেন্ট্রেশন থাকতে হবে, ডাইলিউট সলিউশন, আর দুই নম্বর হচ্ছে লিনিয়ার স্ট্রেট তোমার কি ইকুইলিব্রিয়াম লাইন। তাহলে ওয়াশিং এর জন্য অবশ্যই y ইকুয়াল টু x, এটা লিনিয়ার থাকেই, আর আমরা ডাইলিউট, এইটাকে ডাইলিউট সলিউশন, ডাইলিউট হলেই কেবল আমরা ওয়াশিং চিন্তা করব। তো এই কারণে আমরা কিন্তু রো এফ কে কনস্ট্যান্ট অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি এই অ্যাজাম্পশনের মাধ্যমে। এই দেখো, কনস্ট্যান্ট রো এফ ইমপ্লাইজ দ্যাট সলিউট হ্যাজ লিটল ইফেক্ট অন ফ্লুইড entrant fluid density, that is the solution is dilute. ওকে, এখন দেখো এপসিলন কি, ধরো প্রথম একটা সলিড তুমি নিয়েছো, হ্যাঁ, সলিড গুলা মধ্যে একটা স্পেস ছিল, এটাকে প্রসেস হয়ে আসছে, তার মধ্যে এক ধরনের তারা একটা অ্যাসেম্বলিতে এটা বসে সেটেল করে আছে, তার একটা নির্দিষ্ট এপসিলন আছে ভয়েড স্পেস, এবং সেই ভয়েড স্পেসের মধ্যে লিকুইড আছে, সেই লিকুইডের মধ্যে সলিউট আছে। এখন তুমি এটাকে আবার মিক্সার দিচ্ছ, মিক্সার দিয়ে তো এটা পুরো পার্টিকেলস গুলোকে একবারে এজিটেশন হবে, দূরে দূরে চলে যাবে, তারপরে তুমি সেটেলার দিয়ে অ্যালাউ করলা এটাকে আবার সেটেল করার জন্য। তাহলে সলিডটা কিন্তু প্রথমে কম্প্যাক্ট ছিল, মিক্সারের মধ্যে দিয়ে খুব দূরে দূরে সরিয়ে ফেলেছে পার্টিকেল গুলোকে, আবার সেটেলারে নিয়ে যাচ্ছে এটাকে আস্তে আস্তে সেটেল করতে দেওয়ার জন্য। সো সেটেলার এটা আস্তে আস্তে আন্ডারফ্লো যে সলিড থাকবে, হ্যাঁ, ওখানে কি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারো ওখানে নতুন করে যে আবার সেটেল হয়ে একটা অ্যাসেম্বল হলো, ওইখানে ভয়েড স্পেস সেম থাকবে ঠিক আগের মতো? আবার সেই ভয়েড স্পেসটা পরবর্তী আরেকটা স্টেজের মধ্যে দিয়ে যাওয়ার পরে যে সেটেলিং করে যে তুমি আরেকটা আন্ডারফ্লো পেলা, সেখানে কি ভয়েড স্পেস সেম থাকবে, এই গ্যারান্টি দিয়ে বলতে পারো? তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যাভ কনস্ট্যান্ট পোরোসিটি, কারণ ইট ইজ প্র্যাকটিক্যাল, ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল টু হ্যাভ ভেরিয়েবল তোমার এপসিলন, বাট আমরা যদি ম্যাককেপ খেলে এটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, সো আমরা ধরে নিচ্ছি ভলিউম এরকম ভাবে আইডিয়ালি হাইপোথেটিক্যালি চিন্তা করে নিচ্ছি এই এপসিলন ভয়েড স্পেস শুরুতেও যে অ্যাসেম্বলে তারা সেটেল করবে ছিল, পরবর্তী প্রত্যেকটা স্টেজের মধ্যে দিয়ে যাওয়ার পরে যে স্যাটেলারের যে সেটেলিং হয়ে বসে পড়লো, তার মধ্যেও তোমার ভয়েড স্পেস সেম থাকবে, সো এপসিলন সেম আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। ওকে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যাভ, এটা না, তারপর ধরে নিচ্ছি আর কি এটা স্বার্থে। তো এই কারণে দেখো আমরা কিন্তু এই যে এপসিলন, রো এফ, তারপর হচ্ছে রো এস,
তারপর হচ্ছে তোমার এই যে বিষয়টা, হ্যাঁ, এটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম। তো এখন যদি ধরি তাহলে ইউএফ কনস্ট্যান্ট, ইউ কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ও কনস্ট্যান্ট, তাহলে আমার এই হচ্ছে তোমার দেখো ফাইনালি আমি এই হচ্ছে ই পেয়ে গেলাম তোমার অপারেটেড লাইন ফর ওয়াশিং। এই ওয়াই জে প্লাস ওয়ান, এক্স জে, আর ইউ ও এই যে কনস্ট্যান্ট, এটা প্রত্যেক স্টেজের মধ্যে দিয়ে সেম থাকবে। ওকে, আচ্ছা। তো এখানে আরেকটা বিষয়, আরেকটা সেপারেটলি অল্টারনেটিভ ভাবে আমরা এই ইউ কে ডিটারমিন করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? আন্ডারফ্লো লিকুইড ভলিউম ইকুয়াল টু আন্ডারফ্লো লিকুইড ভলিউম যদি আমি জানি, দেখো এখানে কি যদি আমরা এইভাবে জানি আমাদের প্রাইমারি, এই ক্ষেত্রে কিন্তু সলিড ইনফরমেশনটা দেওয়া ছিল রেড ড্রাই সলিড। এই যে তুমি যে সলিড যেটাকে প্রসেস করতেছো, ওখানে ড্রাই সলিড কতটুকু আছে এটা বলা দেওয়া থাকে। আর যদি অন্যভাবে তোমাকে দেয়া থাকে ভলিউম ওয়েট সলিড পার আওয়ার, ভলিউম ওয়েট সলিড, এখানে তো টোটাল ভলিউম, এখানে ভলিউম ওয়েট মানে কি ওই যে আনট্রেন্ড লিকুইড প্লাস সলিড, হ্যাঁ ক্যারিয়ার সলিড, টোটালটা তার মধ্যে তো কি আছে, তার মধ্যে কি আছে, তার মধ্যে ওয়েট মানে আনট্রেন্ড লিকুইড, তার মধ্যে সলিড আছে। তাহলে আমি এখান থেকে যদি এই টোটাল ভলিউমটা যদি তোমাকে দেয়া থাকে টোটাল ভলিউম, হ্যাঁ, আর তুমি যদি এপসিলনটা জানো, টোটাল ভলিউমকে তুমি এপসিলন দ্বারা মাল্টিপ্লাই করলা, তাহলে কি পেলা? ভলিউম অফ এনট্রেন্ড লিকুইড যার মধ্যে সলিড আছে, এটাকে মাল্টিপ্লাই করলা রো এফ দিয়ে, তাহলে তুমি কি পেয়ে গেলা? ফ্লো রেট অফ আন্ডারফ্লো এনট্রেন্ড লিকুইডের। ওকে, সো সেপারেটলি কিন্তু আমরা এইভাবে অনেক সময় ডেটা দিয়ে দিই, আবার এইভাবে দেওয়া থাকে, যেভাবে দেওয়া থাক তুমি যদি ইন প্রিন্সিপাল তুমি যদি বিষয়টা কনসেপ্টটা ভালো করে বুঝো, তাহলে কিন্তু তুমি যেভাবে ইউ বের করতে পারবা। ওকে, আচ্ছা। এখন আমরা একটা দেখি ম্যাককেপ-থিয়েল অ্যানালিসিসটা কিরকম হয় সেটা আমরা দেখি। দেখো এইখানে কিন্তু তোমাকে আর সাধারণত ওই বড় এক্স বড় ওয়াই নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ওয়াশিং প্রসেসটা আমাদের একটা ডাইলিউট সলিউশন, ডাইলিউট সিস্টেম, ডাইলিউট সলিউট সিস্টেম। ওকে, ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিসে ওয়াশিং, তাহলে তুমি এখানে ওয়াই ছোট ওয়াই, তুমি এখানে ছোট এক্স ইউজ করছো, ঠিক আছে, ম্যাস ফ্র্যাকশন। ওকে, ছোট এক্স ছোট ওয়াই। তো এখন তুমি জানো তোমাকে কিন্তু বলেও দিবে না ইকুইলিব্রিয়াম লাইন, তোমাকে বাই ডিফল্ট জেনে নিতেই হবে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইন ওয়াশিং এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স সব সময়। ওকে, কারণ কারণ তো আমরা এসিউম করেছি সেই সেট তুমি যখন মিক্সারে দিচ্ছ, মিক্সার দিয়ে মিক্সিং করছো ইউ আর অ্যালাউ করছো কাকে? ওই সিস্টেম টু ইকুইলিব্রিয়েট। ওকে, ইকুইলিব্রিয়াম হলো, এবং তুমি ধরে নিচ্ছ ওভারফ্লো এবং আন্ডারফ্লোতে সলিউটটা ইকুয়াল কনসেন্ট্রেশনে থাকবে, সেম কনসেন্ট্রেশনে থাকবে। ওকে, তাহলে y ইকুয়াল টু x ইজ দ্য ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। তাহলে আমার এই হচ্ছে যেটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন। ওকে, আর এই যে অপারেটিং লাইন, এই অপারেটিং লাইন থেকে বলতে অবশ্যই এটা লিনিয়ার। ওকে, তাহলে এটার দুটা এই যে তোমার দুটো পয়েন্ট। ওকে, স্লোপ হচ্ছে দেখাচ্ছি, এই হচ্ছে একটা পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট x0 y1, হ্যাঁ এইটা কিন্তু ছোট x, আর এখানে দেখছো xn yn প্লাস 1, হ্যাঁ এটা পাসিং স্ট্রিম, এটা পাসিং স্ট্রিম, তাই না? এই পাসিং স্ট্রিম দিয়ে আমি কি করলাম, অপারেটর লাইন ড্র করলাম, এই হচ্ছে স্লোপ q বাই o। ওকে, Pinzer equation can also be applied to counter current washing with no additional assumption, তাই না? এই ক্ষেত্রে কিন্তু আর এডিশনাল অ্যাজাম্পশন করতে হচ্ছে না, কারণ ইকুইলিব্রিয়াম ইটসেলফ ইজ লিনিয়ার আছে। তাহলে ওই যে আমি অন্যান্য প্রসেসের জন্য নন লিনিয়ার ইকুইলিব্রিয়াম ছিল, ওটাকে আমরা লিনিয়ার করার জন্য একটা অ্যাজাম্পশন দিয়ে নিয়েছিলাম, আর এখন তো অলরেডি ফ্যাক্ট থেকে এটা আসতেছে, অ্যাজাম্পশন থেকে আসতেছে, ইনহেরেন্ট যে ফার্স্ট ইয়ারের অ্যাজাম্পশন থেকে আসতেছে y ইকুয়াল টু x। ওকে, তুমি এটা জানো, ইকুইলিব্রিয়াম লাইন জানো, অপারেটিং লাইন জানো, পয়েন্টগুলো জানো, এখন স্টেপিং করে কয়টা স্টেজ লাগবে সেটা বের করতে পারো। ওকে, সো এইভাবে দিস ইজ হাউ ইউ ক্যান ক্যারি আউট দ্য ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিস ফর ওয়াশিং। ওকে, তুমি ডিরেক্টলি ক্রিমজার ইকুয়েশন গুলো আমরা যে ইতিমধ্যে জেনেছিলাম, সেই একই ক্রিমজার ইকুয়েশন এক্স ওয়াই সেগুলো একই থাকবে, ওখানে জাস্ট ওই যে তোমার এল বি এল জি ওগুলোর পরিবর্তে এখন ইউ ও হবে। ওকে, ইউ ফর তোমার আন্ডারফ্লো লিকুইড আর ও ফর ওভারফ্লো লিকুইড। ওকে, আচ্ছা, একটা প্রবলেম জাস্ট আমরা আমাদের সময় আছে, আমরা এই প্রবলেমটা একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ, দেখো খুব মজার।
কি বলেছে এক্সাম্পল 14.1 ওয়াশিং ইন দ্য প্রোডাকশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বাই লাইম সোডা প্রসেস। ওকে, একটা প্রসেস বলে দিয়েছে, লাইম সোডা প্রসেসের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবা। a slurry of calcium carbonate particles তাহলে যে সলিডটা আছে সেটা কি ক্যালসিয়াম কার্বনেট পার্টিকেলস গুলো ইন এ ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন রেজাল্টস। ওকে, তাহলে তুমি যে আলটিমেটলি যে সলিড ওয়াশিং এর জন্য যে সলিডটা আসতেছে ওটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট পার্টিকেলস, এবং তার মাঝে যে ভয়েড স্পেস আছে সেই ভয়েড স্পেসের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউট আছে। A 4-stage counter current washing system is used. Stage চারটা বলে দিয়েছে। ওকে ফাইন। The underflow entrains approximately 3 kg liquid per kg. ওকে, এখানে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে তোমার এন্ট্রেন লিকুইডের জন্য ডিরেক্টলি। The underflowটা entrains approximately 3 kg liquid, এই যে এন্ট্রেন লিকুইড পার কেজি ড্রাই ক্যালসিয়াম কার্বনেট সলিড। ওকে, খুব সহজভাবে দিয়েছে প্রতি 1 কেজি ড্রাই ক্যালসিয়াম কার্বনেট সলিডের যে সাথে 3 কেজি করে লিকুইড থাকবে। দ্য ইনলেট ওয়াটার ইজ পিওর ওয়াটার, যেটা হচ্ছে ওয়াশিং লিকার, এটা পিওর ওয়াটার, তার মধ্যে কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড নাই। ইফ 8 কেজি ওয়াশ ওয়াটার বা লিকার যেটাকে বলছি আমরা পার কেজি অফ dry calcium carbonate solid is used, okay, predict the recovery of sodium hydroxide in wash liquor. তাহলে তোমাকে কিন্তু খুব ভালো করে তুমি জানো আন্ডারফ্লোটা দেয়া আছে, এখানে আন্ডারফ্লো দেয়া আছে, আন্ডারফ্লো 3 কেজি পার কেজি ড্রাই ক্যালসিয়াম সলিড। তাহলে তুমি বেসিস ধরো 1 কেজি ড্রাই ক্যালসিয়াম সলিড। ওকে, তাহলে তোমার ইউ কত হবে? আন্ডারফ্লো ইউ 3 কেজি, আর তোমাকে ওভারফ্লো বলেছে পিওর। ওকে, তাহলে এক্স নট 0। 8 কেজি ওয়াশ ওয়াটার পার কেজি, তাহলে তুমি বেসিস যেহেতু ধরেছো 1 কেজি ড্রাই ক্যালসিয়াম কার্বনেট পার্টিকেল, তাহলে তোমার ওভারফ্লো ফ্লো রেট হচ্ছে 8। ঠিক আছে, ও হচ্ছে 8 কেজি আর ইউ হচ্ছে 3 কেজি। ওকে, তুমি ও ইউ বের করে ফেললা। আচ্ছা, এখানে কি বলছে তাহলে? রিকভারি বের করতে বলছে। রিকভারি রেটটা কি হবে? রিকভারিটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি? হ্যাঁ, আমরা ধরো এখানে যদি চিন্তা করি, এইভাবে চিন্তা করি, এখানে 1 2 3 4 সে 1 2 3 4 চারটা স্টেজ আছে। তাহলে এখান থেকে তুমি কি দিচ্ছ? ফিড দিচ্ছ প্রথমে আন্ডারফ্লো এই এক্স নট। হ্যাঁ, এক্স নট তো তুমি জানো, দেখি আমরা কি হয় এটা এক্স নট কি। আর হচ্ছে তুমি এখানে এই yn+1 0, তাই না? yn+1 কারণ পিওর ওয়াশ লিকার ওয়াটার 0। আচ্ছা, তাহলে তোমাকে এখানে কতটুক ছিল, এখানে কতটুক ছিল, এই দুইটা পরিমাণ এক্স নট এক্সএন যদি বের করতে পারো, বাই দুটো রেশিও বের করতে পারো, ওখান থেকে তুমি কিন্তু এখানে মানে কি রিটেন এক্স নট এক্সএন সে তুমি চিন্তা করি ভাবে ইনিশিয়ালি ছিল এতটুকু আর ফাইনালি এতটুকু। তাহলে এই যে এটাকে তুমি যদি ভাগ করো এটা, হ্যাঁ, এই ফ্র্যাকশনটা থেকে যাচ্ছে, রিটেন করতেছে, তাহলে 1 মাইনাস এই ফ্র্যাকশনটা দ্যাট ইজ এতটুকু রিকভারি হলো, তাই না? তাহলে আমরা রিকভারিকে কিন্তু টেকনিক্যালি এইভাবে ডিফাইন করি। রিকভারি ইজ ডিফাইন্ড অ্যাজ 1 মাইনাস এক্স আউট, ওই সলিউটটা আউটে কতটুকু আছে আর ইনিশিয়ালি কতটুকু ছিল, তাই না? তাহলে এক্স মাইনাস এক্স আউট ডিভাইডেড বাই এক্স ইন, দ্যাট ইজ solute retained in the feed। এখানে কতটুকু রিটেন থেকে গেল, রিমেনিং। তাহলে 1 থেকে এটা মাইনাস করলে তুমি রেখেছে রিকভার্ড, বাকিটা চলে গেছে ওখানে সলভেন্টের মধ্যে, ওয়াশ লিকারের সাথে চলে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি কোনোভাবে আমরা এটা বের করতে পারি, এটা আউট কে এক্স আউট মানে কি 4 আর এক্স ইন কি 0, তাহলে x4 ডিভাইডেড বাই এক্স নট। হ্যাঁ, এটা যদি আমরা বের করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু রিকভারিটা চলে আসতেছে। তাহলে এই যে রেশিওটা কোথা থেকে আসতে পারে? ক্রিমজার ইকুয়েশন থেকে আসতে পারে, তাই না? সহজে। তাহলে আমরা ডাইলিউট সলিউশন ওয়াশিং ক্রিমজার ব্যবহার করতে পারি, কারণ ইকুইলিব্রিয়ামটা হচ্ছে লিনিয়ার। তাহলে হচ্ছে তোমার এই এক্স বের করার জন্য এই হচ্ছে তোমার রিলেশন।
ক্রিমজার ইকুয়েশন দেখো এক্স্যাক্টলি সেম, এম টেম সবকিছু আছে, এখানে হচ্ছে জাস্ট ওখানে এল জির পরিবর্তে ও এল ও ইউ আসছে। আর এম কত এখানে ফর ওয়াশিং, আমার ইকুয়েশন টু y ইকুয়াল টু x, m ইকুয়াল টু তাহলে 1 অলওয়েজ, m ইকুয়াল টু 1 ফর ওয়াশিং। ওকে, তাহলে তুমি এই ইউ আর এটা কিন্তু জানো, 1 জানো, এটা m হচ্ছে 1 আর ও বাই ইউ একটু আগে তোমরা ভেরি করলাম। হ্যাঁ, এই m 1, ও 8 আর ইউ হচ্ছে 3, তাহলে আমরা এই m এই ফুল জিনিসটা আমি জানি। আর n ইকুয়াল টু 4, নাম্বার অফ স্টেজ 4, তাহলে এই সম্পূর্ণ জিনিসটা তুমি জানো, সম্পূর্ণ জিনিসটা তুমি জানো, কিন্তু এই পরিমাণ জানো। এখন কি করব আমি, এটা বের করতে হবে, এটা x আউট ডিভাইডেড বাই x নট। তাহলে তোমাকে কি জানতে হবে, ইউ হ্যাভ টু নো x and স্টার। তাহলে আমরা তো জানি কিভাবে x and স্টার বের করতে হয়, তাই না? x and স্টার ইকুয়াল টু y n প্লাস 1 মাল্টিপ্লাই ডিভাইডেড বাই m, তাই না? এগুলো দেখিয়েছিলাম যেটা। তো এখানে yn প্লাস 1 কত, এই yn প্লাস 1 যেহেতু একটা পিওর ওয়াটার ইউজ করা হয়েছে, এটা 0, তাহলে x n স্টার 0, তাহলে এখানে বসিয়ে দাও, এটা চলে গেল, ডিরেক্টলি এখান থেকে তুমি x n বের করে নিয়ে আসো, এটা। তো এখন এটা এখানে বসো, রিকভারি চলে আসো। ওকে, আচ্ছা, তো আমি ব্লিচিং এর ফিচারে যাওয়ার আগে তাহলে আমরা আজকে আমরা কি কমপ্লিট করলাম, আমরা ওয়াশিংটা দেখালাম। আরো তো প্রবলেম অন ওয়াশিং এগুলো আমরা আসবে, বাট আমরা প্রাথমিকভাবে ওয়াশিংটা পড়ালাম আজকে। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও। এবং আজকে এখন যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে যে কোনো ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং যদি থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, কনসেপচুয়াল বা প্র্যাকটিক্যাল যে কোনো কিছু যদি থাকে বলো, আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য। এখনো পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে আজকে তার মধ্যে কোনো যদি কোশ্চেন থাকে যেটা তোমরা বোঝো নাই বা একটু বেটার এক্সপ্লেনেশন দরকার, ডিসকাশন দরকার, তো বলো, আমরা সেটা নিয়ে আলোচনা করি। আর তোমরা কুইজের জন্য এক প্রিপারেশন নাও, এই যে ওয়াশিং লেখার ছোট্ট একটা চ্যাপ্টার, এটা আর হচ্ছে পার্শিয়াল ইমিসিবল এক্সট্রাকশন আর ওয়াশিং ব্লিচিং, এই দুটোর উপর একটা। আর আমরা ফাইনাল আরেকটা নিব, সেটা হচ্ছে তোমরা যেটা বলবা একটা রিজনেবল একটা সিলেবাস দিয়ে সম্পূর্ণটার উপর, হ্যাঁ, যে কোনো তোমরা একটা চুজ করবা, ওর উপর আমরা একটা ফাইনাল নিব। স্যার আমাদের তো 2 চ্যাপ্টার মানে সিটিং আপ বাদ ছিল আর কি, যে এক্সট্রাকশন যদি আপনি নেন, আর আগের যে মানে কলাম ডিস্টিলেশন, কলাম ডিজাইন আর হচ্ছে ব্যাচ ডিস্টিলেশন, ওই 2 চ্যাপ্টার বাদ ছিল শুধু। হ্যাঁ, সেটা আমরা ফিক্স করব, কিন্তু এই তুমি ফোর্থ, আমাদের তো 3টা কমপ্লিট হয়েছে, 3টা কমপ্লিট হয়েছে। আমরা হচ্ছে n+2 সেট করি, কারণ n+1 একবারই হয়ে যায়, আর মিনিমাম n+1 নিতে হবে। n+2 যেহেতু কুইজ নিচ্ছে, অনেকের মার্কস আবার একটু দেখছি আমি, তো যেটা হচ্ছে আমরা ফোর্থ নাম্বার যেটা, এটা হচ্ছে এই যে তোমাকে ওয়াশিং ব্লিচিং, ওয়াশিং ব্লিচিং তো খুব ছোট্ট একটা চ্যাপ্টার, আর হচ্ছে তোমার পার্শিয়াল এক্সট্রাকশন, এই দুইটার উপর তোমরা ফোর্থ কুইজটা দিবা। হ্যাঁ, আচ্ছা, আমি রেকর্ডিংটা বন্ধ করে নিই, তারপর কথা বলছি। আশা করি সবার অ্যাটেন্ডেন্স হয়েছে, এই কারণে আমি রেকর্ডিং